হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা প্রথম পত্রে সিকিউ হ্যাক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি তোমাদের আবিদ আপু। পরীক্ষার আর বেশি সময় নেই, তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাব। সিকিউ হ্যাক্সের ক্ষেত্রে তোমাদেরকে আমি প্রথমত দুটো জিনিস বলবো। প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে একজন লেখক তার কবিতা অথবা তার গল্পের মাধ্যমে আমাদের কাছে কি বার্তা পৌঁছাতে চেয়েছেন। যদি এই মূল কথাটা আমাদের জানা থাকে তাহলে যে কোনো সিকিউ প্রশ্নে আমরা অ্যান্সার করতে পারবো। দ্বিতীয়ত তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা তোমাদের বইটা হাতে নিয়ে নাও এবং আমি যেই মূল কথাগুলো তোমাদেরকে বলবো ছোট্ট করে একটু টুকে নাও, যেন পরীক্ষা জাস্ট 2 মিনিট আগে তোমরা একটু চোখ বুলিয়ে যেতে পারো। সব কিছু মিলিয়ে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যতগুলো অধ্যায় আছে তার উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে যাচ্ছি। আশা করছি এই জিনিসগুলো তোমাদের সিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে খুব বেশি উপকারী হবে। প্রথমত আমরা শুরু করব সহপাঠ দিয়ে, তারপর আমরা পদ্যে যাব, তারপর আমরা গদ্য ইজি আমরা সবাই জানি। তো প্রথমত আমরা যে টপিকটা দেখছি সেটা হচ্ছে লাল সালু। এবং লাল সালু এই উপন্যাসটার মাধ্যমে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ আমাদের কাছে কি বার্তাটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে ধর্মকে পুঞ্জীবিত করে যে ব্যবসা এবং লুক ঠকানো, এটাই ছিল এই গল্পটার কি মূল কথা। তো এই কথাটা যদি জানা থাকে, দেখো তুমি কিন্তু অলরেডি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলতে পারবা। সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই। আমরা অনেক সময় কবিতার ক্ষেত্রে এটা বুঝতে পারি না যে আমাদের পাঠ্য বইয়ের কোন কবিতার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এটা বোঝার জন্য তোমরা সর্বপ্রথম কোনো একটা সৃজনশীল শুরু করার আগে গ এবং ঘ নাম্বার প্রশ্নটা সবার আগে পড়বা। গ এবং ঘ নাম্বার প্রশ্ন যখন তুমি পড়বা তখন অলরেডি বুঝে যাবা যে এটা তোমার পাঠ্য বইয়ের কোন টপিকের সাথে অন্তর্ভুক্ত। তো এটা তো তোমাদেরকে বলে দিলাম। এবং সৃজনশীল প্রশ্নতে আমরা কিভাবে 10-এ 10 পেতে পারি এবং 10-এ 10 পাওয়া সম্ভব কিনা আদৌ, সেটার উপর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা চাইলে এটা দেখে উপকৃত হতে পারো। তো এই যে বলা হয়ে থাকবে, একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকে হয়তো কোনো একটা গ্রাম, কোনো একটা এলাকার মানুষের কথা বলা হবে যে ওরকম জায়গায়ও দেখা যায় যে এরকম ধর্মকে ব্যবসা আকারে তারা নিয়ে গেছে। তো তোমাকে বলা হতে পারে তোমার পাঠ্য বইয়ে লাল সালু উপন্যাসের কোন অংশের সাথে মিল আছে। শুধু লাল সালু উপন্যাসের সাথে মিল আছে এটা বললে হবে না, কোন জিনিসটার সাথে মিল আছে সেটা যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, জ্ঞানমূলক অ্যান্সারটা যদি না দিতে পারো, তাহলে কিন্তু লাভ এট ফার্স্ট সাইট হবে না। কারণ তোমার টিচার তোমার খাতাটা আগে দেখবেন এবং তুমি যদি জ্ঞানমূলক ঘ নাম্বারে জ্ঞানমূলক অ্যান্সারটা যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, তার উপর কিন্তু ডিপেন্ড করতেছে তুমি 3 পাবা, 2 পাবা নাকি 1 পাবা। সো ধর্মকে পুঞ্জীবিত করে ব্যবসা এবং লুক ঠকানো, এটাই ছিল লাল সালু উপন্যাসের মূল কথা। এবং এখানে যে চরিত্রগুলো আছে আমাদের গল্প আকারে যেগুলো আছে, যেমন উপন্যাস, গল্প, এই জিনিসগুলোতে চরিত্রগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। কারণ উদ্দীপকগুলো যে দিয়ে দেয় সেই উদ্দীপকে কিন্তু কোন চরিত্রের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ, কোন দিক থেকে সামঞ্জস্যপূর্ণ, কতটা সেখানে কি সেই চরিত্রটা বহন করে যাচ্ছে, এই দিকগুলো কিন্তু আমাদের কম্পেয়ার করতে হয়, তুলনামূলক আলোচনা করতে হয়। এই জন্য প্রত্যেকটা গল্প উপন্যাসের চরিত্রগুলোর উপর তোমাদের একটা সামগ্রিক ধারণা থাকা লাগবে। আর আমরা সচরাচর বিগত বছরে যে প্রশ্নগুলো সেগুলো দেখলে যেটা বুঝতে পারি যে এই কয়টা চরিত্রের উপর সবচেয়ে বেশি পরিমাণে সৃজনশীল এসে থাকে। যেমন বলা হয়ে থাকে যে উদ্দীপকের চরিত্রটি তোমার পাঠ্য বইয়ের লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে মিল আছে এবং যে চরিত্রটার সাথে মিল আছে কোন দিক থেকে মিল আছে সেটা তুমি বলে দেবে। যেমন মজিদের যে চরিত্রটা, তার এই চরিত্রটা আলোকে আমরা বলতে পারি যে সে একজন ধর্ম ব্যবসায়ী, প্লাস হচ্ছে সে খুবই চালাক একজন মানুষ ছিল। সে কিন্তু শুধু ধর্ম ব্যবসায়ীটা এমন না, সে কিন্তু চালাকও ছিল। একটু চালাক না হলে আসলে এই সমাজে টিকে থাকাটাও একটু কঠিন ব্যাপার ছিল। তো এই মজিদের সম্পর্কে যখন তুমি কিছু লিখবা, তার ধর্ম ব্যবসায়ী যে তার অবস্থাটা ছিল এবং সে যে চতুর ছিল, এই দিকগুলো তোমরা একটু কি করবা, কম্পেয়ার করা, তুলে ধরার চেষ্টা করবা। এবং জমিলা যে চরিত্রটা, তার যে দ্বিতীয় স্ত্রী জমিলা, তার যে চরিত্রটা আমরা দেখি সেটা হচ্ছে একটা প্রতিবাদী চরিত্র। জমিলাকে এখানে কিভাবে উপস্থাপন করা হয়েছে, প্রতিবাদী হিসেবে। কারণ আমরা দেখতাম যে সে মজিদের কথা মানতো না, সে তার নিজের মতো করে চলাচল করতো, তার যখন যেটা ভালো লাগতো সেটা করতো। এবং এই প্রতিবাদী চরিত্রের সাথে দেখা যায় উদ্দীপকে এরকম একটা চঞ্চল মেয়ের কথা বলা থাকতে পারে। সেই চঞ্চল মেয়েটা তোমার পাঠ্য বইয়ের কার সাথে মিল আছে, তাহলে জমিলার সাথে মিল আছে। ঠিক তেমনই ভাবে রহিমার সাথে কিভাবে মিল আছে, রহিমা ছিল এখানে মাতৃ স্নেহের একজন মমতাময়ী নারী হিসেবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং সে কিভাবে জমিলাকে তার সতীর হিসেবে না দেখে তাকে নিজের সন্তানের মতো করে ট্রিট করেছে, সেটাও কিন্তু আমরা কি এই উপন্যাসে দেখতে পাই। খালেক ব্যাপারী সম্পর্কে যদি বলা হয় থাকে উদ্দীপকের কোন উদ্দীপকের চরিত্রটি তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রে মিল আছে, তখন খালেক ব্যাপারীর সাথে যদি তোমরা মিল দেখতে পারো এবং কোন দিক থেকে মিল, কারণ খালেক ব্যাপারী কিন্তু একজন কুসংস্কারচ্ছন্ন একজন ব্যক্তি ছিলেন এবং তার কোনো ব্যক্তিত্ব বোধ ছিল না।
তো মজিদ যেটা বলতো সে সেটা শুনেই চলাফেরা করতো। তাহলে আমরা বলতে পারি খালেক ব্যাপারী একজন কুসংস্কারচ্ছন্ন একজন মানুষ ছিলেন এবং সেই ব্যক্তিত্ব হীন একজন মানুষ ছিলেন। তারপর দেখো আক্কাস নামে এখানে আরেকটা চরিত্র আছে, খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র, এবং এটা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে আক্কাসের সাথে কিভাবে মিল আছে। আমরা দেখি যে আক্কাস এখানে খুব মহৎ একটা উদ্যোগ নিয়েছিল, একটি স্কুল প্রতিষ্ঠা করা, বাট সেই মহৎ উদ্যোগটা নিতে গিয়ে সে ব্যর্থ হয়ে যায়। এবং উদ্দীপকের যদি কারোর সাথে এরকম তুমি মিল দেখতে পাও তাহলে সুন্দর করে সেটা লিখে দিবা। আশা করছি এই জিনিসগুলোর বাইরে তোমরা সচরাচর সৃজনশীল প্রশ্ন পাবা না, এবং গ এবং ঘ নম্বর প্রশ্ন এই কয়টার ভিতরে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি লাল সালে নিয়ে শেষ। এখন আমরা চলে যাব সিরাজউদ্দৌলাতে। সিরাজউদ্দৌলা আমাদের যে নাটকটা ছিল সেই নাটকের মূল কথা আসলে কি ছিল, মূল বার্তাটা ছিল হচ্ছে স্বদেশ প্রেম। এবং আমরা দেখি যে সিরাজ একদম তার মৃত্যুর আগ পর্যন্ত সে তার দেশের প্রতি যে ভালোবাসাটা দেখিয়ে গেছে সেই জিনিসটাই কিন্তু খুব সুন্দরভাবে এই নাটকে আমাদের লেখক উপস্থাপন করার ট্রাই করেছেন। এবং এখানে অনেকগুলো চরিত্র আছে, অনেকগুলো চরিত্রের সাথে আমরা বিশ্লেষণ দেখতে পাই। তার ভিতরে সবচেয়ে বেশি যেই চরিত্রগুলো থেকে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে সিরাজ, মীর জাফর এবং ঘসটি বেগম। সিরাজের সাথে যখন আমরা মিল দেখবো তখন কোন দিকটার সাথে মিল আছে, তার যে স্বদেশ প্রেম সেই দিকটার সাথে হয়তো উদ্দীপকের একটা মিল থাকতে পারে, অথবা সে যে অদূরদর্শী ছিল, অর্থাৎ তার বয়সটা কম ছিল, তার অতটা বুদ্ধি ছিল না যে পরবর্তীতে কি হতে পারে, সে মানুষের মনও বুঝতে পারতো না পরবর্তীতে যে একটা ভয়ানক রূপ হইতে পারে, তার জীবনটা যে কি শত্রুদের হাতে কি চলে যাচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারে না, যার কারণে তার এখানে কিন্তু হার হয়েছিল, তাই না? তাহলে সিরাজের এই চরিত্রগুলোর সাথে যদি মিল থেকে থাকে তাহলে তুমি সুন্দর করে অ্যান্সার করে দিতে পারছো। আমরা চলে যাই মীর জাফর, যেটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায় যে একজন বিশ্বাসঘাতকের কথা বলা হবে, সেই বিশ্বাসঘাতকের হয়তো তোমার পাঠ্য বইয়ের মীর জাফরের সাথে তোমার মিল চলে আসতে পারে। এবং সেই মীর জাফরের সাথে কোন দিক থেকে মিল আছে, এই যে বিশ্বাসঘাতকতার দিক থেকে, তার ভিতর যে দেশদ্রোহী ভাব ছিল সেটার দিক থেকে আমি বলবো যে মীর জাফরের সাথে কি আমরা মিল দেখতে পাচ্ছি। এবং সেটা কতটা যুক্তিযুক্ত তুমি তোমার যুক্তি দাঁড় করাবা তোমার মতো করে। এভাবে যদি তুমি ছোট ছোট করে যদি তুমি তোমার জানা ইনফরমেশনগুলো যদি একটু তুলে ধরতে পারো, আমার মনে হয় যে তোমাদের সৃজনশীলে ভালো মার্কস পাওয়াটা কোনো ব্যাপারই না। তারপরে চলে যাই আমরা ঘসেটি বেগম। ঘসেটি বেগমও ছিল সেম একই ধরনের, তিনিও বিশ্বাসঘাতক ছিলেন এবং তার ভগ্নির যে ছেলে ছিল তো তার প্রতি তার ছিল অসম্ভব লেভেলের তার হিংসা ছিল এবং প্রাসাদ ষড়যন্ত্রে সে লিপ্ত ছিল। তাছাড়াও কিন্তু আমরা আরো দেখি মিরনের ব্যাপার দেখি, মোহাম্মদী ব্যাগ, এবং মোহাম্মদী ব্যাগ থেকে যদি দেখো একটা প্রশ্ন চলে আসে যে উপকারের উপকার স্বীকার করে নাই, মানে সে একজন কৃতজ্ঞ যে সিরাজের মা বাবা তাকে লালন পালন করেছিল কিন্তু সে সিরাজের হত্যার জন্যই কিন্তু দায়ী ছিল। তো এরকম একটা চরিত্রের সাথে হয়তো তোমার এই পাঠ্য বইয়ের মোহাম্মদী ব্যাগের মিল চলে আসতে পারে। তাহলে তুমি সুন্দর করে লিখে দিবা যে কৃতজ্ঞ, যে উপকারের প্রতি উপকার স্বীকার না করে বরং যে সে কৃতজ্ঞতার যে পরিচয়টা দিয়েছে সেই পরিচয়টার সাথে আমরা কি উদ্দীপকের উমুকের মিল দেখতে পাচ্ছি। পারবা না এইভাবে আনসার করতে? আমার মনে হয় যে এই দিন কয়টা জিনিসের বাইরে প্রশ্ন তোমাদের ইনশাল্লাহ দিবে না। আমরা মোটামুটি সহপাঠ শেষ, আমাদের ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করে নিলাম এবং আমরা এখন চলে যাবো আমাদের পদ্মতে আমরা শেষ থেকে শুরু করব। সবার শেষের যে কবিতাটা সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, তাই না? তো এই কিংবদন্তির কথা বলছি, এই কবিতার একটাই মূল ভাব, একটাই মূল কথা, একটাই বার্তা লেখক, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের যে হাজার বছরের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমাদের লেখক এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এবং এই ইতিহাসটা কেমন ছিল? সংগ্রামী একটা ইতিহাস, এই যে প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে গিয়ে তার যে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা যে কি পরিমাণ সংগ্রামী ছিলেন, এই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন এবং তারা শিকার করেছেন, চাষাবাদ করেছেন, তারা কৃতদাস ছিলেন। এবং সেই তোমার দেখা যায় ইংরেজদের বিরুদ্ধে তারা আন্দোলন করে পরবর্তীতে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের যারা বাঙালিরা আছেন তারা হচ্ছে কি করেছিলেন, জয়ী লাভ করেছিলেন, তাই না? তো এই যে হাজার বছরের বাঙালির ইতিহাস, এই ইতিহাসের সাথে দেখা যাবে যে উদ্দীপকটার একটা মিল তুমি খুঁজে পাবা। তারপর দেখো পূর্বপুরুষদের সংগ্রামের যে স্মারক এবং ইতিহাস একই কথা। এই জাস্ট তুমি ধরো তোমার একটা কবিতা দিয়ে দিয়েছে, কবিতার সাথে তোমাকে বলা হলো যে তোমার পাঠ্য বইয়ের আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কোন দিকটার সাথে মিলেছে। তুমি দেখবা, তুমি যখন চোখ বন্ধ করবা যে আচ্ছা আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার মূল ভাবটা যেন কি ছিল, ও বাঙালিদের হাজার বছরের ইতিহাস। তাহলে বাঙালির হাজার বছরের ইতিহাসের সাথে তুমি যখন উদ্দীপকটা কম্পেয়ার করবা তখন দেখবা যে ইজিলি তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছো, তাই না? নেক্সট আমরা চলে যাব আমাদের ফেব্রুয়ারি 1969।
ফেব্রুয়ারি 1969 দেখে আমরা 1969-এর গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, যে পাকিস্তানি শাসকরা যে এত পরিমাণ অত্যাচার করতে করতে বাঙালিরা এতটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে তারা সকল শ্রেণী পেশার মানুষ কিভাবে একটা আন্দোলনকে এত বেশি জোরদার করে ফেলছিল, এত বেশি জোরালো করে ফেলছিল, সেটা কিন্তু আমরা এই ফেব্রুয়ারি 1969 কবিতায় দেখতে পাই। শুধুমাত্র 69-এর গণ অভ্যুত্থান নিয়ে যে কথা বলা হয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, এখানে কিন্তু 21-এর চেতনার কথা বলা হয়েছে। 21-এর চেতনাটা কি? সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনে যে আমাদের বাংলার দামাল ছেলেরা প্রাণ দিয়েছেন, সেইটার চেতনাটাকে গ্রহণ করে কিভাবে 69 এটা বড় আকারে ধারণ করেছিল, সেই দিকটাও কিন্তু এই কবিতায় বলা হয়েছে। যেমন তোমার উদ্দীপকের সাথে বলা হইতে পারে যে উদ্দীপকের তোমার যে কাহিনীটা আছে সেটা তোমার 1969-এর এটার সাথে, এই কবিতার সাথে কিভাবে মিল আছে, তখন তুমি বলবা যে 21-এর চেতনাকে ধারণ করে যে কি গণ অভ্যুত্থান হয়েছিল সেই দিকটার সাথে তোমার কি মিল দেখতে পাচ্ছ, অথবা শুধুমাত্র 1969-এর গণ অভ্যুত্থানের সাথে তুমি মিল দেখতে পাচ্ছ। এই দুইটা জিনিস কিন্তু তুমি কি মনে রাখবা, 52-র কি ভাষা আন্দোলন এবং হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, এই দুইটা কথাই কিন্তু আমাদের এই পুরো কবিতায় বলা আছে। এবং জাস্ট এই দুইটা কথা মনে রাখবা, যে কোনো প্রশ্নের অ্যান্সার তুমি চোখ বন্ধ করে দিতে পারবা। নেক্সট আমরা চলে যাই পরবর্তী কবিতা, 18 বছর বয়স। এবং 18 বছর বয়স আমাদের মতো 18 বছর, আমি না তোমাদের মতো 18 বছর বয়সী ছেলে মেয়েদের কথাই বলা হয়েছে। তো 18 বছর বয়সে হচ্ছে এই যে তারুণ্যের যে স্বভাব ধর্মটা এবং যে সম্ভাবনা, তারুণ্যের স্বভাব কেমন থাকে, তাদের আচার ব্যবহারটা কেমন হয়ে থাকে, এবং তারা যে কি পরিমাণ সম্ভাবনাময় একটা কি জাতি বলা যাইতে পারে, তো সেই দিকগুলো কিন্তু এই 18 বছর বয়স কবিতায় সুকান্ত ভট্টাচার্য খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। তবে এই ক্ষেত্রে তোমাকে একটা জিনিস জাস্ট মনে রাখলে তুমি যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবা, সেটা হচ্ছে 18 বছর বয়সী তরুণ তরুণীদের ইতিবাচক এবং নেতিবাচক স্বভাব নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে। ইতিবাচক প্রভাবগুলো তারা কি সম্ভাবনাময়, তাই না, তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, কিন্তু এখানে নেতিবাচক কিন্তু অনেকগুলো দিক আছে। সেটা হচ্ছে তোমার কি এই সময়টা একটু ভয় কাজ করে, তারপর দেখা যায় অনেক ধরনের খারাপ প্ররোচনা চলে আসে, খারাপ পথ ছেলে মেয়েরা বেছে নিয়ে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু বলা হয়েছে। তো উদ্দীপকের সাথে তোমার নেতিবাচক দিক নাকি তোমার ইতিবাচক দিকের সামঞ্জস্য আছে, সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে এবং তোমাকেই কিন্তু সেটা ব্যাখ্যা করতে হবে। এবং যেমন ঘ নাম্বার প্রশ্ন বলা হতে পারে, আচ্ছা উদ্দীপকের সাথে কি তোমার পাঠ্য বইয়ের 18 বছর বয়স কবিতার পরিপূর্ণভাবে তারা কি সম্পর্কযুক্ত? তুমি বলবা যদি সম্পর্কযুক্ত হয় তাহলে সম্পর্কযুক্ত, আর যদি না হয় তুমি বলবে যে না, শুধুমাত্র ইতিবাচক দিকের সাথে অথবা শুধুমাত্র নেতিবাচক দিকের সাথেই তারা কি সামঞ্জস্যপূর্ণ। যখন তুমি তোমার যুক্তিটা দাঁড় করাবা সুন্দর করে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের কি তাহারই পরমনে। তাহারই পরমনে কবিতা আমরা সবাই জানি, এখানে কি প্রিয়জন হারানোর যে বিরহ বেদনা দুঃখ কষ্ট, হ্যাঁ এই দিকগুলোর কথাই বলা আছে। এবং খুব সহজ একটা উদ্দীপক হয়তো তোমাদেরকে দিয়ে দেবে যে ওরকম জায়গাও তার মা অথবা কোনো ভাই অথবা প্রিয় মানুষ হারাই গেছে, তার সাথে তোমার পাঠ্য বইয়ের এই কবিতার তুমি একটা মিল পাবা। তবে সেখানে আরেকটা জিনিস আমরা অনেক সময় ভুল করে স্কিপ করে যাই, এবং বিশেষ বিশেষ কিছু বোর্ড আছে যে আমরা যেগুলো স্কিপ করে যাই তারা কিন্তু সেগুলোকে টুকে নিয়ে সৃজনশীল প্রশ্ন বানিয়ে দেয়। সেটা কি, যে এখানে প্রকৃতি এবং মানব মনের মধ্যে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এই কবিতা তুলে ধরা হয়েছে। কিভাবে প্রকৃতি এবং মানব মনের ভিতর সম্পর্ক আছে আমরা সেটা কিভাবে বুঝবো? দেখো লেখক কিন্তু সরাসরি বলে নাই যে তার হাজবেন্ড মারা গিয়েছিল এই জন্য সে ব্যথিত আছে, সে কিন্তু বলতেছে শীত চলে গেছে, বসন্ত আসছে, বসন্তকে সে বরণ করতেছে না, বাট সে শীতকে অনেক বেশি মিস করতেছে। এই যে শীতের সাথে তার হাজবেন্ডকে কম্পেয়ার করা, তারপরে বসন্ত মানে হচ্ছে তার জীবনে যে আরো সামনের দিকে এগিয়ে চলতে হবে, সেই জিনিসটা সে না করে সে তার স্বামী হারানোর বেদনাটাই নিজের ভিতরে ধারণ করে চলে যাচ্ছে। এই যে প্রকৃতি এবং মানুষের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু এই কবিতায় তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই আমাদের কবিতা প্রতিদান। প্রতিদান, উপকারীর প্রতি উপকার। প্রতিদান মানে আমরা এটাই বুঝতাম তুমি আমার উপকার করবো আমি তোমার উপকার করবো, তুমি আমার ক্ষতি করবো আমি তোমার ক্ষতি করবো, কিন্তু আমাদের লেখক কিন্তু সেটা বলেননি। প্রতিদান মানে লেখক বুঝিয়েছেন নিজের ক্ষুদ্র যে স্বার্থটা আছে সেটাকে বিসর্জন দিয়ে আমাদের পরার্থপরতা, অর্থাৎ অন্যকে সাহায্য করা, অন্যের বিপদে এগিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমাদেরকে দেখবা যে উদ্দীপকে এরকম কিছু কথা বলা হইতে পারে যে ভালো আমাকে এরকম ভাবে কেউ কি হার্ট করছে অ্যান্ড আমি তার বিপরীতে তাকে কি সাহায্য করছি, তো সেটা তোমার পাঠ্যবের প্রতিদানের সাথে মিলে যাবে। এবং এখানে তুমি কি করবা, যে ব্যক্তি উদ্দীপকের সাথে কোন দিকটার মিল আছে, তখন তুমি বলবা যে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে যে মানব কল্যাণে কি নিজেকে আত্মনিয়োগ করে ফেলা এবং উদার মন মানসিকতা, ক্ষমাশীলতা, এই দিক
দিকগুলোর সাথে কিন্তু তোমার কি পাঠ্য বইয়ের মূল আছে। তুমি দেখো এখন তোমার কাছে মনে হতে পারে যে আপু এগুলো তো না পড়লে আমাদের হবে, আমরা তো সৃজনশীল প্র্যাকটিস করলেই তো আমরা বুঝে যাই। কিন্তু দেখো তুমি যখন একটা কবিতার এই মূল কথাটা যখন মনে রাখবা, এই দুইটা তিনটা জিনিস যখন মনে রাখবা, তখন কিন্তু তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন কিন্তু তুমি কি সেটার সাথে তুলনা করে তুমি অ্যান্সারটা করতে পারো, স্পেসিফিকভাবে কিন্তু সেটা বের করতে পারবা যে এখানে কি বিষয় নিয়ে আলোচনা করেছে। এখানে নিজের স্বার্থটাকে ছোট করে দেখে অন্যের স্বার্থটাকে বড় করে দেখা, এবং ক্ষমাশীলতা, যে আমাকে হয়তো আঘাত করেছে কিন্তু তাকে আমি ক্ষমা করে দিলাম, এই দিকগুলো কিন্তু তুমি কি করতে পারবা, সুন্দরভাবে অন্যান্য শিক্ষার্থীদের থেকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। নেক্সট আমরা চলে যাব আমাদের বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতাতে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, এবং এই কবিতাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কবিতা। এখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের কাজী নজরুল ইসলামের লেখা প্রথম যে কবিতা এটা। তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি লিখেছেন, বাট এখানে শুধুমাত্র ব্রিটিশ শাসন নিয়ে যে বলা হয়েছে এমন না, এখানে সকল অন্যায় অবিচার অত্যাচার কি নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য লেখকের যে আমি সত্তাটা সদা সর্বদা প্রস্তুত থাকে, সে আমি সত্তা নিয়ে কিন্তু লেখক কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে কোনো জিনিস নতুন সৃষ্টি করতে গেলে পুরাতনকে একদম ধ্বংস করে সকল বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু আমাদেরকে সামনের দিকে কি নতুন আলোর দিকে এগিয়ে যেতে হবে, এবং এই যে অন্যায় অবিচার অত্যাচার এগুলোকে মূল সহকারে কি করতে হবে, উপড়ে ফেলতে হবে আমাদেরকে। এই দিকগুলো কিন্তু আমরা এই কবিতার মূল ভাবের ভিতর দেখতে পাই। ঠিক আছে, এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আশা করছি তোমরা অ্যান্সার করতে পারবা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সোনার তরী। সোনার তরী কবিতাটা খুবই সহজ একটা কবিতা। এখানে একটাই মূল কথা, সেটা হচ্ছে মানুষ হচ্ছে নশ্বর এবং মানুষের কর্মফল হচ্ছে অবিনশ্বর, অর্থাৎ মানুষ হচ্ছে মৃত্যুশীল মরণশীল আমরা যেটা বলি, এবং তার যে কর্মটা তার যে কাজ সেটা কিন্তু কখনো মারা যায় না, সেটা মরে না, সেটা কিন্তু আজীবন থেকে যায়। এটাই হচ্ছে মহাকাল এবং মানুষ এবং তার কর্মফল নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছে। তখন তুমি উদ্দীপককে যদি কোনো একটা এরকম গল্প পড়ো যে কোনো একটা লেখক, তিনি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, তিনি কত বছর আগে মারা গেছেন, বাট এখনো তার লেখা আমরা পড়ি, আমরা মুগ্ধ হই, তার লেখা পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি। কাজী নজরুল ইসলামের লেখা পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, তাই না? তাদের কর্মফলটা রয়েছে, কিন্তু তারা তো সেই কবে কঙ্কালসার হয়ে গেছে, তাই না? তো এটাই হচ্ছে এই কবিতার মূল কথা, যে মহাকালের কাছে আমরা সর্বদা অসহায়। যে 60-70 বছর ধরে এত সংগ্রাম করি, আমরা এত সংগ্রাম করি, কিন্তু একটা সময় কি আমরা উপরওয়ালার ডাকে কিন্তু ঠিকই চলে যাই, এই মহাকালের কাছে, এই পৃথিবীর কাছে আমরা হেরে যাই। আমাদেরকে কি করতে হয়, মৃত্যুবরণ করতে হয়, কিন্তু আমাদের যে কর্মফল, সৎ কর্মফল অসৎ কর্মফল, সেগুলো কিন্তু থেকে যায়। এই দিকগুলো সুন্দরভাবে তুমি যদি সৃজনশীলের সাথে উপস্থাপন করতে পারো, আশা করছি তুমি ফুল মার্কস পাওয়াটা তোমার একদম ইজি হয়ে যাবে তোমার কাছে। চলো, আমাদের অলরেডি আমরা সহপাঠ শেষ করে ফেলেছি, আমরা পদ্য শেষ করে ফেলেছি, আমরা গদ্য নিয়ে ছোট্ট করে আলোচনা শুরু করব। গদ্য খুবই সহজ, তো গদ্য আমরা শেষ থেকে শুরু করব। প্রথমত শেষের যে একদম গদ্যটা ছিল সেটা ছিল রেইনকোট, এবং এই রেইনকোটের যে গল্পটা ছিল, এই গল্পটার যে মূল কথাটা ছিল, মূল যে বিষয়টা, সেটা কিন্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের একদম শেষ সময়টাতে কিভাবে গেরিলা বাহিনীর আক্রমণ করেছিল সেই দিকগুলো, এবং দেশপ্রেম, একজন মানুষের একজন ব্যক্তির দেশপ্রেমও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে দেখা যেতে পারে উদ্দীপকের একজন ব্যক্তির কথা বলা হতে পারে, যে যার ভিতরে হয়তো সে মুক্তিযুদ্ধে গিয়েছে, অথবা তার ভিতরে দেশপ্রেম আছে, সে অনেক ভীতু টাইপের, অথবা সে হচ্ছে খুবই সাহসী, যুদ্ধ করতেছে। তার সাথে তোমার পাঠ্য বইয়ের এই উমুক কবি উমুক গল্পের কার সাথে মিল আছে, তখন আমরা বলবো যে নুরুল হুদার সাথে মিল আছে। হ্যাঁ, নুরুল হুদা যদিও ভীত ছিল, কিন্তু পরবর্তীতে তার ভিতরে আমরা দেশপ্রেম দেখতে পাই। অথবা দেখা যায় পাকিস্তানি হানাদার বাহিনীদের যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার ছিল, অথবা তারা বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে মেরে ফেলতো, হ্যাঁ, তারা সবাইকে এরকম যাকে যেখানে পাইতো তারা গুলি করে মেরে ফেলতো। তো এই দিকগুলোর সাথে যদি তোমার পাঠ্য বইয়ের কথা বলা হয়ে থাকে, তখন তুমি বলবা যে পাক বাহিনীর নির্যাতন, অর্থাৎ নুরুল হুদাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই দিকটার সাথে কিন্তু আমরা উদ্দীপকের একটা মিল দেখতে পাচ্ছি, তাই না? এবং আরো দুইটা জিনিস এখানে আমরা ছোট্ট করে দেখবো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের একদম শেষ পর্যায়ে যে গেরিলা বাহিনীর আক্রমণ, সেটা নিয়েও কিন্তু একটা উদ্দীপক চলে আসতে পারে। এবং অলরেডি কিন্তু আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নগুলোতে যে গেরিলা বাহিনীর আক্রমণের সাথে আমরা কিন্তু এখানে আমাদের পাঠ্য বইয়েরও গেরিলা বাহিনী যে আক্রমণ, যে আমরা পড়েছিলাম যে নদীর পাড়ে তারা হচ্ছে আসতেছে, এবং কয়টা যেন তোমার নৌকা
উল্টায় ফেলছে, পাকিস্তানিদেরকে মেরে ফেলছে। হ্যাঁ, এই জিনিসগুলো সুন্দর করে আমরা কি করব, উপস্থাপন করতে পারবো। এবং সর্বোপরি আমরা যেটা দেখি সেটা হচ্ছে একজন দেশপ্রেমিক পুরুষ যে ছিলেন নুরুল হুদা। নুরুল হুদা যদিও ভীত প্রকৃতি ছিলেন, একটা সময় তার ভিতর কিন্তু দেশপ্রেম জাগ্রত হয় এবং সে কিন্তু কি করে, তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে যে মুক্তিযোদ্ধারা তার নাম জানে, মানে সে অন্যরকমের একটা মানে অনুভূতি তার ভিতরে ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো আমি আশা করছি যে তোমরা এই সিকিউ ট্রিক্সগুলো যদি তোমাদের খাতায় ছোট্ট করে অথবা বইয়ে লিখে রাখো এবং পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বুলাও, আমার মনে হয় তুমি কখনো সৃজনশীল নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী গল্প, সেটা হচ্ছে কি বলতো, 52 দিনগুলো। এখন দেখো তোমরা যে ভুলটা করো, আমরা অনেক সময় কি করে ফেলি, গুজামিল করে ফেলি। যেমন দেখো রেইনকোটেও মুক্তিযুদ্ধ নিয়ে বলা হয়েছে, 52 দিনগুলোতেও কিন্তু আমরা মোটামুটি যুদ্ধের সময়কার একটা জিনিসগুলো দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারি 1969-ও কিন্তু আমরা 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় গোজামিল করে ফেলি। এটা একদমই করা যাবে না। তাই তার জন্যই আমি তোমাদেরকে আলাদা আলাদা করে লিখে দিয়েছি, যেন কোন অধ্যায়ের কথা কোনটা, কোন অধ্যায়ের মূলভাব কোনটা, সেটার জন্য তোমরা সহজে বুঝতে পারো। তো এই যে 52 দিনগুলোতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পাই, এবং সেটা হচ্ছে তাকে কি হিসেবে দেখতে পাই আমরা বলো তো, সেটা হচ্ছে ন্যায্য যে আমাদের দাবিটা, সে দাবি রক্ষার জন্য, যে সে দাবিটা কি তা বাঙালিদের অধিকার আদায়ের জন্য, সে দাবি রক্ষা করার জন্য যে তাদের অহিংস প্রতিবাদ, অর্থাৎ তার যে আমরণ অন্বেষণটা আমরা দেখেছিলাম, সেটাই কিন্তু এই গল্পের মূল ভাব ছিল। এবং এখানে কিন্তু আমরা আরো জিনিসগুলো যদি বলা থাকে যে উদ্দীপকের, ধরো এই যে তোমার পাঠ্যবই যেটা দেওয়া আছে, বইয়েই দেওয়া আছে, দেখবা যে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একটা কথা বলা হচ্ছে। তো এই নেলসন ম্যান্ডেলার সাথে যদি আমরা বলি যে বঙ্গবন্ধুর কোন দিকটার সাথে তোমার মিলেছে, তিনি যেমন হচ্ছে মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন, তেমনি আমরা দেখিয়েছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও গণমানুষের অধিকার আদায়ের জন্য তিনি আমরণ অন্বেষণ করে গেছেন। এই যে বিনা বিচারে এইভাবে তাদেরকে দিনের পর দিন আটকে রাখছে, সেটার জন্য তিনি অন্বেষণ করেছেন। এবং আমরা কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস দেখতে পাই, সেটা কি কি বলতো, সেখানে ভাষা আন্দোলন এবং শহীদদের যে আত্মত্যাগ, সেটা নিয়েও কিন্তু রেডিওর যে খবর বার্তা, এই দিকগুলোও কিন্তু আমরা দেখি। আমরা অনেক সময় এইগুলো জিনিসগুলো স্কিপ করে যাই, যে আমরা মানে মনেই করতে পারি না যে ভাষা আন্দোলনের কথা কি আদৌ 52 দিনগুলোতে বলা হয়েছিল কিনা। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, যেন সৃজনশীল প্রশ্ন যেই দিক থেকে ঘুরিয়ে দেখ না কেন, তুমি যেন পয়েন্টটা ধরে ফেলতে পারো। এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে তোমার শোষণ বঞ্চনা, তাদের যে অত্যাচার নির্যাতন, সে দিকগুলো কিন্তু এই কবিতাও, এই গল্পতেও কিন্তু ফুটে উঠেছে। এটাও তোমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী কবিতা, সেটা হচ্ছে কবিতা না, সেটা হচ্ছে গল্প মাসি পিসি। মাসি পিসি গল্পটাও খুব ইম্পর্টেন্ট একটা গল্প, এখান থেকে আমরা প্রশ্ন দেখি। এখানে হচ্ছে তোমার দুর্ভিক্ষের আসলে যে চিত্র, সেই চিত্রটা আমরা দেখতে পাই, পাশাপাশি হচ্ছে জীবিকা নির্বাহের জন্য যে কঠিন সংগ্রাম করতে হয়, সেই দিকটাও কিন্তু আমরা এই মাসি পিসির মধ্যে দেখতে পাই। তারপরে দেখো এই গল্পটার কিন্তু অনেকগুলো দিক আছে, এবং অনেকগুলো দিক থেকে কিন্তু এখানে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এবং কোন কোন দিক থেকে সৃজনশীল প্রশ্ন হয়, সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা জাস্ট প্রত্যেকটা অধ্যায় ধরো, এবং আমি প্রত্যেকটা অধ্যায়ে কি কি কথা বলতেছি জাস্ট মাথায় একটু গেঁথে নেওয়ার চেষ্টা করো। এখানে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দুজন অসহায় নারীর যে জীবন সংগ্রাম, সেটা কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পাই, এবং একটা দুর্ভিক্ষের চিত্র দেখতে পাই। স্বামীর যে নির্যাতনের শিকার আমাদের এখানে আল্লাদিকে কিন্তু দেখতে পাই, এবং আল্লাদি চরিত্রটার সাথে একটা রিলেটেড উদ্দীপক যদি দিয়ে দেয়, অমুকের মেয়ে হচ্ছে তার হাজবেন্ড পিটায় বাসায় পাঠাই দিছে, তখন আমরা এটা কিন্তু বুঝে যাব যে আচ্ছা, এটা তো মাসি পিসি গল্পের আল্লাদের সাথে এটা রিলেটেড। এবং কোন দিকটার সাথে, স্বামীর নির্যাতনের শিকারের যে দিকটা, সেই দিকটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। শুধুমাত্র আল্লাদের সাথে সম্পর্কযুক্ত ব্যাপারটা বললে কিন্তু হবে না, কোন দিকটার সাথে সম্পর্কযুক্ত সেটা একটু লেখার চেষ্টা করবা দয়া করে, তাহলে হচ্ছে তোমার লেখাটা একটু স্ট্যান্ডার্ড হবে। তারপরে দেখো মানবতাবোধ ও মাতৃ স্নেহে আল্লাদিকে যে আগলে রাখা, মাসি পিসি যে তাদেরকে আগলে রেখেছিলেন, তাকে আগলে রেখেছিলেন, সেদিকটাও কিন্তু আমরা এই গল্পটার ভিতর দেখতে পাই। এবং দেখি যে অত্যাচারী একজন স্বামী, যার নাম ছিল যোগু, শুধু অত্যাচারী নয়, সে কিন্তু লুভি ছিল। দেখো প্রত্যেকটা চরিত্রের ভিতরে কিন্তু একটা একটা কথা আছে, যেমন আল্লাদি হচ্ছে এখানে নির্যাতিত, যোগু হচ্ছে লুভি এবং হচ্ছে সে অত্যাচারী, মাসি পিসি হচ্ছে খুব সংগ্রামী দুজন নারী, এবং তারা কি মাতৃস্নেহে কিভাবে আল্লাদিকে আগলে রাখছে, সেদিকটাও আমরা দেখতে পাই। এবং আরো একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে লালসা
উন্মত্ত এবং শোষক শ্রেণীর কিছু মানুষের কথা বলা আছে। তার ভিতরে এই গোকুল নামক একজন ব্যক্তি আছে যার খারাপ অর্থাৎ কুদৃষ্টি পড়েছিল আমাদের আল্লাদের উপর। তাই না? দেখবা যে একটা ডিভোর্সি মেয়ে অথবা হচ্ছে একটা অসহায় হাজব্যান্ড মেরে ধরে পাঠাই দিছে, হ্যাঁ, অসহায় মেয়েদের উপর, তাদের উপর দেখবা যে যাদের একটু টাকা পয়সা থাকে তাদের কিছু কুদৃষ্টি থাকে। এই দিক থেকে এই গোকুলের সাথে কিন্তু দেখা যায় তোমার উদ্দীপকের কোনো একটা চরিত্র মিল হতে পারে। তাহলে তুমি সুন্দর করে লিখে দিতে পারতেছো। এই কয়টা জিনিসের বাইরে আশা করছি যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমরা পাবা না। তাহলে চলো আমরা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে কি বলতো, মানব কল্যাণ। সর্বোপরি মানব কল্যাণ। মানব কল্যাণ মানে আমরা জানি যে শুধুমাত্র 2টা টাকা দিয়ে মানুষকে ভিক্ষা দেওয়া না, মানুষের সকল ধরনের অবমাননাকর পরিস্থিতি থেকে উত্তরণ করে তাদের কি মানে সামগ্রিক যে মঙ্গল কামনা সেটা করাই হচ্ছে আমাদের লেখক বলেছেন যে মানব কল্যাণ। এবং এই যে মানুষের স্বার্থটাকে আমরা যখন মানুষকে ছোট করে না দেখে তাদেরকে বড় করার যে আমাদের চেষ্টা, অর্থাৎ তাদের উপকার করা, যেমন দেখো যে স্বার্থহীন পরোপকারের মাধ্যমে মানব কল্যাণ সাধন, এমন একটা মানব কল্যাণ যেটার উপর তোমার কোনো স্বার্থ থাকবে না। হ্যাঁ, যেমন আমরা অনেক ধরনের প্রতিষ্ঠান দেখতে পাই যে তারা হচ্ছে মানুষের কল্যাণে অনেক ধরনের ট্রাস্ট দিয়ে থাকেন। হ্যাঁ, এরকমও বলা যেতে পারে যে এখানে কিন্তু তাদের কোনো স্বার্থ থাকে না, কিন্তু তারা মানুষের উপকার করে যাচ্ছে। এটাই হচ্ছে মেনলি মানব কল্যাণ। এবং মানব কল্যাণ সম্পর্কে মহামানবদের বিভিন্ন বক্তব্য এবং পরামর্শ আমরা কিন্তু এই কবিতায় দেখতে পাই। এবং উদ্দীপকেও যদি এরকম কোনো মনীষীর কথা দেওয়া থাকে তাহলে তোমার পাঠ্য বইয়ে মানব কল্যাণের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সম্পর্কযুক্ত সেটা কিন্তু তুমি কম্পেয়ার করে তোমাকে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? মানব কল্যাণ সাধনে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের যে ভূমিকা সেটাও তোমার মাথায় রাখতে হবে। হয়তো তোমার উদ্দীপকের সাথে তুমি এরকম বলতে পারো যে এখানে ব্যক্তির যে ভূমিকা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, সমাজের যে ভূমিকা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা রাষ্ট্রের যে ভূমিকা সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কথাগুলো কিন্তু তুমি বলতে পারো। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাই আমার পথ। আমার পথ দেখাবে আমার সত্য। এখানে লেখক এমন এক আমি সত্তার আহ্বান জানিয়েছে যে সত্যের উপর অটুট থাকবে, যে সে যদি ভুল করে সে ভুল থেকে সে শিক্ষা গ্রহণ করবে এবং নিজের সত্যকে জানবে এবং সে সকল ধরনের সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ সবকিছুকে ভুলে সে আমি সত্তাটাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। তাই না? তো এই লেখক এমন এক আমি সত্তারই আহ্বান জানিয়েছেন যে সত্য পথের প্রতীক হবে, তারপর হচ্ছে ভুলকে অকপটে স্বীকার করে শিক্ষা গ্রহণ করবে, নিজের সত্যতাকে জানার চেষ্টা করবে, আত্মবিশ্বাস অর্জন করবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। হয়তো উদ্দীপক একটা দিয়ে দিতে পারে এরকম ভাবে, তুমি দেখবা যে ওই উদ্দীপকের সাথে তোমার এইখানকার যে কোনো একটা লাইনের মিল তুমি দেখতে পাবাই পাবা। জাস্ট ব্যাপারগুলো যদি তোমার মাথায় ঢুকায় রাখো তাহলে নিশ্চিন্তে তুমি গ এবং ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার এমনিতেই দিতে পারবা। নেক্সট আমরা চলে যাই বিলাসী। তাই না? বিলাসী, এখানে আমরা ভিন্ন ধর্মী দুটা মানবীর ভিতর যে প্রেম এবং সবচেয়ে কটুপূর্ণ যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে সমাজের যে নির্মমতা, সমাজের মানুষের যে তাদের ভিতরে যে তোমার ধরো জাতিগত বিভেদ, এই বিষয়টাও কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পাই। এবং এখানে দেখো তোমার পাঠ্য বইয়ের কোন অংশের সাথে যদি মিল বলে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখবো যে সামাজিক কুসংস্কারগুলো যেটা মানা হয়েছিল, যে তোমার দেখা যায় যে এখানে আমরা বিলাসীকে দেখি যে বিলাসীর হাতে ভাত খেয়েছে বলে কি হয়, মৃত্যুঞ্জয়কে কি করে ফেলে, একদম সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, যে সে তার জাত খোয়ায় ফেলছে, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে আসলে সামাজিক কুসংস্কার। এবং এই সামাজিক কুসংস্কারের ভিতর কিন্তু কয়েকটা এখানে ভাগ দেওয়া আছে, কোন ভাগটার সাথে মিল আছে সেটা কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে একটা অন্নপাপ, ধর্মীয় গোড়ামি, পরনিন্দা, বৈষম্যমূলক যে আচার আচরণ, দুর্বলের প্রতি সবলের অত্যাচার, এই সবগুলো দিক কিন্তু আমরা এই বিলাসী গল্পের ভিতর দেখতে পাই। এবং বিলাসী চরিত্রের সাথে অনেক সময় দেখা যায় যে গ নম্বর প্রশ্নে বলাতে উদ্দীপকের ফুলির সাথে, উদ্দীপকের কমলার সাথে তোমার পাঠ্য বইয়ের বিলাসীর কোন দিকের মিল আছে, তাহলে আমরা বলবো যে বিলাসী চরিত্রটা ছিল একটা কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাব্রতী একটা মেয়ে, অর্থাৎ তার সেবাব্রতির দিক থেকে হয়তো তার সাথে মিল আছে, অথবা তার কর্মনিপুণতার দিক থেকে, একজন বুদ্ধিমত্তার দিক থেকে হয়তো তার সাথে মিল আছে। তো যেই দিকটা মিল আছে সেটা তুমি কি করবা, উল্লেখ করে ব্যাখ্যা করে দিবা। নেক্সট আমরা চলে যাব মৃত্যুঞ্জয়। এবং মৃত্যুঞ্জয়ের যে চরিত্রটা ছিল সেটাকে আমরা দেখতে পাচ্ছি সে খুবই উদার প্রকৃতির একজন মানুষ ছিলেন, যার কারণে সে একটা নিচু জাতের একটা মেয়েকে ভালোবেসেছিল এবং তার দৃঢ়চেতা, ধৈর্যশীল, প্রণয়নিষ্ঠ এবং সে তার ভালোবাসার প্রতি একদমই লয়াল ছিল। তো সে তার জাত সবকিছুকে ত্যাগ করে সে তার ভালোবাসার কাছে চলে এসেছিল। এবং আমরা কিন্তু একটা ধৈর্যশীল চরিত্রও বলতে পারি, কারণ তার যে তোমার জ্ঞাতি খুঁড়ো ছিল। এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তার যে
জ্ঞাতি খুড়ো ছিল, তো এই জ্ঞাতি খুড়ো হচ্ছে তোমার কি তার চাচা। তো এই চাচা কিন্তু তার কি তার বিরুদ্ধে সবসময় খারাপ খারাপ কথা বলতো। এই খারাপ খারাপ কথা বলার পরেও কিন্তু সে চাচার উপর কখনো রেগে যায়নি অথবা কিছু হয়নি, সে কিন্তু কি ছিল, ধৈর্যশীল ছিল। এবং এই চাচার সাথেও কিন্তু অনেক সময় দেখা যায় যে উদ্দীপকের কোনো চরিত্র হয়তো মিল দিয়ে দিতে পারে, সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই অপরিচিতা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে অপরিচিতা। আমরা নর্মালি কেউ কিছু পড়ি আর না পড়ি, অন্তত অপরিচিত গল্পটা আমরা সবাই পড়ছি, আমি এটা আশাবাদী তোমাদের কাছ থেকে। এবং এই অপরিচিত গল্প থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, চোখ বন্ধ করে প্রশ্ন আসে। তো এই অপরিচিত গল্পে আসলে মূল কথা, লেখক মূল যে জিনিসটা আমাদেরকে দিতে চেয়েছেন সেটা হচ্ছে তোমার পুরুষতান্ত্রিক, আসলে পুরুষতন্ত্রের যে অমানবিকতা ছিল একটা সময়, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পুরুষতন্ত্রের যে অমানবিকতার যে স্ফুরণ, সেটা পুরুষ ভাষ্যে একজন নারীর, যে একজন পুরুষ ভাষ্যে একজন নারীর প্রশান্তি কি এখানে কীর্তিত হয়েছে, তাই না? এবং যৌতুক প্রথার বিরুদ্ধে, যৌতুক প্রথার যে নেতিবাচকতা এবং যৌতুক প্রথার বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ, সেটাও কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পাই। বাট যৌতুক প্রথার যে ব্যাপারটা, এটাই সবচেয়ে বেশি পরিমাণে এসে থাকে আমরা দেখি। তো সিকিউ ট্রিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, দেখা যাবে যে অনুপমের সাথে কোন দিক থেকে মিল আছে সেটা বলে দিতে পারে, অথবা কল্যাণীর সাথে কোন কোন দিক থেকে মিল আছে সেটা বলে দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখা যায় যে মামার সাথে, যে তার যে যৌতুক লোভী মামা ছিল, সে মামার সাথে কোন দিক থেকে মিল আছে সেটা বলতে পারে। এবং আমরা দেখি যে কল্যাণীর যে বাবা ছিলেন, তো শম্ভুনাথ বাবুর সাথেও কি মিল আছে কিনা সেই রিলেটেড একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এই ব্যক্তিত্বহীন অনুপমের সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর দেখা যায় যে তোমার একটা সৃজনশীল মাস্ট চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবং হীন মন মানসিকতার মানুষ ছিল হচ্ছে যে মামা, এই মামার সাথে কোন দিক থেকে মিল হতে পারে সেটাও বলে দিতে পারে। অ্যান্ড নারী শিক্ষা, সর্বোপরি আমরা সর্বশেষে যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে নারী শিক্ষায় ব্রতী হয়ে যে পরবর্তীতে দেখা যায় যে কল্যাণী কি করে না, আর বিবাহ করতে সে সম্মতি জ্ঞাপন করে না, সে পরবর্তীতে কি বাচ্চাদেরকে পড়াশুনো করার জন্য নিজেকে আত্মনিয়োগ করে দেয়। তো এই দিকগুলো কিন্তু আমরা আমাদের এই গল্পতে দেখতে পাই। সর্বোপরি আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে আমাদের কি টাইপের সিকিউ প্রশ্ন আসতে পারে, এবং প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যদি আমাদের সামগ্রিক মূল কথাটা অন্তত জানা থাকে, তাহলে আমরা যে কোনো সিকিউ প্রশ্নের অ্যান্সার ইজিলি করতে পারবো, আমি অন্তত আশাবাদী। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর করে মনোযোগ দিয়ে পরীক্ষা দিবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।